বেঙ্গলি ডিজিটাল মাস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ যে ভিডিওটি করব সেটা হচ্ছে ভারতের যে ফিজিক্যাল ডিভিশন আছে, অর্থাৎ ভারতের যে ভূপ্রাকৃতিক ভাগগুলো করা হয়, অর্থাৎ উত্তরের হিমালয় পর্বত থেকে বা উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর হচ্ছে সমভূমি অঞ্চল, মধ্যভাগের মালভূমি অঞ্চল, তার পূর্বের এইদিকে পার্বত্য অঞ্চল, এই সমস্ত নদ নদী, এই সমস্ত ভাগগুলোর মধ্যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের পাহাড় এবং পর্বত। সমস্ত যেটা পুরোটাই হচ্ছে ভারতের পাহাড় এবং পর্বত। এই পাহাড় পর্বতগুলোর মধ্যে করার জন্য, মানে সহজে পড়া মনে রাখার জন্য সহজ সবথেকে ভালো প্রসেস হচ্ছে এরকম একটা ম্যাপ নিয়ে নেবে। ম্যাপ যদি ভারতের আউটলাইন প্রিন্ট করে নিতে পারো খুব ভালো, কালারিং ম্যাপ হলে আরও ভালো হয়, এবং সেখানে যেখানে দেখবে ম্যাপের মাধ্যমে যদি পড়ো খুব সহজে পড়াগুলো মনে থাকবে। অর্থাৎ এখানে শুধু পর্বত নয়, কতগুলো পর্বতের শ্রেণী রয়েছে, অর্থাৎ পর্বতমালা। সেই পর্বতমালাগুলোকে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয়ের অংশগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেই পর্বতগুলোকে কিভাবে ভাগ করা হয়, অর্থাৎ এইভাবে যদি উত্তর থেকে দক্ষিণ দিকে আসা যায় এরকম পর্বতগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ উত্তর থেকে যদি দক্ষিণ দিকে আসি পর্বতগুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? মেন হচ্ছে গিয়ে গ্রেটার হিমালয় উপরে, অর্থাৎ গ্রেটার হিমালয় উপর দিকে। গ্রেটার মানে কি? গ্রেটার হিমালয় মানে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে মহৎ, অর্থাৎ এইগুলোর অপর নাম, এই গ্রেটার হিমালয়ের অপর নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়, অর্থাৎ যেগুলো হিমাদ্রি থেকে মনে রাখবে হিম জমে আছে, অর্থাৎ বরফ জমে আছে। খুব দীর্ঘ বা সুউচ্চ পর্বতগুলো হচ্ছে উত্তরের, এদিকে হচ্ছে উত্তরের গ্রেটার হিমালয়া। তারপরে যেটা পাবে মিডিলের দিকে যেটা পাবে সেটা হচ্ছে লেজার হিমালয়, মধ্যভাগ বা মধ্য হিমালয় বলা হয় এটাকে। আর একেবারে দক্ষিণ দিকে অর্থাৎ উত্তরের সৌম্যের ঠিক ওপরে আছে সেটা হচ্ছে শিবালিক হিমালয় বা লোয়ার হিমালয় ও বলা হয় এটাকে। ঠিক আছে, এবার যদি এই পর্বতগুলোকে যদি উপর থেকে ভাগ করা হয়, এটাকে আরেকটুভাবে কয়েকটা এক্সট্রা পর্বত রয়েছে এই পর্বত শ্রেণীর মাঝে, হিমালয় পর্বত শ্রেণীর মাঝে কতগুলো এক্সট্রা পর্বত রয়েছে, যেখানে দেখো কারাকোরাম, জাসকর দেখতে পাচ্ছ। তাহলে এগুলোকে মনে রাখার জন্য কিভাবে মনে রাখবে? তাহলে সেটা মনে রাখার জন্য একটা ট্রিক হচ্ছে কাল জাগলে শিব, অর্থাৎ কাল থেকে কা থেকে হচ্ছে কারাকোরাম, ল থেকে হচ্ছে লাদাখ অর্থাৎ কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, জতে হচ্ছে জাগলে, যাতে হচ্ছে জাসকর, গতে হচ্ছে গ্রেটার হিমালয়, যেটা একটু আগে বললাম তিনটে ভাগ রয়েছে গ্রেটার হিমালয়, তারপরে হচ্ছে লেতে হচ্ছে লেজার হিমালয়, তারপর হচ্ছে শিবালিক হিমালয় বা একেবারে দক্ষিণের হিমালয়। এবার এখান থেকে যদি আরেকটু ভালোভাবে পড়া হয় তাহলে দেখবে এই দিক থেকে, এইখানটা থেকে একদম এই দিক থেকে, মানে পশ্চিম দিক থেকে এই পূর্ব দিকে যদি যাওয়া হয়, পূর্ব দিকে পর্বত অর্থাৎ হিমালয় পর্বত শ্রেণীকে তিনটে ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এদিকে হচ্ছে পশ্চিম হিমালয়, একদম পশ্চিম হিমালয়টা কোন পর্যন্ত? পশ্চিম হিমালয় থেকে এদিক থেকে শুরু করে তাই এইখান থেকে এই নেপালের আগে পর্যন্ত হচ্ছে পশ্চিম হিমালয়। আর তারপর হচ্ছে মধ্য হিমালয় কোনটা? মধ্য হিমালয় হচ্ছে পুরো নেপালের অংশটুকু, এইখানটা দিয়ে নেপালের অংশটুকু রয়েছে, পুরো নেপালের অংশটুকু হচ্ছে মধ্য হিমালয় বা মিডিল হিমালয়। তারপরে নেপালের অংশ পার করে এদিকে হচ্ছে এদিকে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে, এই ব্রহ্মপুত্র নদীর আগে পর্যন্ত হচ্ছে পূর্ব হিমালয়। অর্থাৎ এইভাবে যদি যাওয়া হয় তাই এইভাবে হিমালয়কে তিনটে ভাগে ভাগ করা হয়। এবার যেটা দেখতে পাবে এই যে কোন পর্বতশ্রেণী, অর্থাৎ বিভিন্ন পর্বতশ্রেণী যে পর্বতগুলো রয়েছে, বড় বড় গুরুত্বপূর্ণ পর্বতগুলো এই গ্রেটার হিমালয়, এই যদি উত্তর থেকে দক্ষিণে আসা হয় তাহলে বড় বড় পর্বতশ্রেণীগুলো এই গ্রেটার হিমালয়ের মধ্যেই অন্তর্গত। এরপরে যদি আরেকটু নামতে থাকি, এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রাজস্থানে যেটা পর্বত আছে ক্ষয়জাত পর্বত, এবং সব থেকে প্রাচীনতম পর্বত বা প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে আছে, এবং সেটা হচ্ছে রাজস্থানে এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, এরপরে যদি আরেকটু দক্ষিণ দিকে চলে যাই, অর্থাৎ মধ্যপ্রদেশের মাঝখানে চলে আসি, মাঝখানে দেখতে পাবে দুটো পর্বতশ্রেণী খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত আর একটা হচ্ছে সাতপুরা পর্বত। এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝেই নর্মদা নদী প্রবাহিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, অর্থাৎ কোন নদী দুটো পর্বত, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের যে উপত্যকা, সেই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নর্মদা নদী হচ্ছে এদের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
এবার হচ্ছে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুড উইল, ইংলিশ টার্ম বা সদ্ভাবনা পিক, গুড উইল পিক বা সদ্ভাবনা পিক হচ্ছে এই বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এরপরে যদি এদিকে একটু চলে যাও ঝাড়খণ্ডের দিকে, অর্থাৎ এইদিকে মধ্যপ্রদেশটাকে পুরো পর্বতে ঘিরে রেখেছে, অর্থাৎ উত্তর দিকে হচ্ছে এদিকে বিন্ধ্য পর্বত, দক্ষিণ দিকে সাতপুরা পর্বত, এদের পূর্ব দিকে হচ্ছে মহাকাল পর্বত। এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এবার এদিকে চলে আসছি আরো দক্ষিণ দিকে, অর্থাৎ মহারাষ্ট্র থেকে চালু করে এদিকে তামিলনাড়ুর কন্যাকুমারী ঠিক আগে পর্যন্ত এখান থেকে পশ্চিমঘাট পর্বতমালা, আর এদিকটা জুড়ে রয়েছে, অর্থাৎ এদিকে আবার পূর্ব দিকে রয়েছে পুরো পূর্বঘাট পর্বতমালা। এবার এখানে এই পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে মেন পার্থক্য হচ্ছে পূর্বঘাট পর্বতমালাগুলো দেখো ডিসক্রিট, অর্থাৎ ছাড়া, আর এদিকে পশ্চিমঘাট পর্বতমালাগুলো দেখো কন্টিনিউয়াস। পশ্চিমঘাট পর্বতমালাগুলো কন্টিনিউয়াস, অর্থাৎ এর মধ্যে ছাড়াগুলো কম। এবং পশ্চিমঘাট পর্বতমালা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে পশ্চিমঘাট পর্বতমালার এই দিক থেকে, অর্থাৎ এইভাবে যদি ঢালু আকারে রাখা হয়, অর্থাৎ এই দিক থেকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের দিকে এই পশ্চিমঘাট পর্বতমালাগুলো হালকা ঢালু। এবার এই পশ্চিমঘাট পর্বতের এখানে দেখো যেটা হচ্ছে এইখানে আছে হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, সেটা হচ্ছে অজন্তা পাহাড়, যেটা মহারাষ্ট্রের এই জায়গাটায় অবস্থিত। ঠিক আছে, এবার হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতমালা এবং এই দিক থেকে পূর্বঘাট পর্বতমালা পরস্পর একত্রে মিলিত হয়েছে, সেই জায়গাটা হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর এদিকে ভারতের যদি বলা হয় একেবারে দক্ষিণতম পর্বত কোনটা, সেটা হচ্ছে কার্ডামম পর্বত হচ্ছে ভারতের দক্ষিণে সর্বোচ্চ দক্ষিণে অবস্থিত পর্বত হচ্ছে কার্ডামম। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কি এইখানে দেখতে পাবে এই যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা পশ্চিমঘাট সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। যদি এই কলসুবাইটি না থাকে তখন কি হবে? মহাবালেশ্বর হবে এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। যেটা অপশনে পাবে আগে কলসুবাই দেবে, কলসুবাই পেলে কলসুবাই করবে, না পেলে তখন কি করবে? মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। ঠিক আছে, এবার যদি বলা হয় সমস্ত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই। সেই আনাইমুদিটা কোথায় আছে? আনাইমুদিটা হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, এইখানটা আছে। এবার যদি এদিকে চলে যায় পূর্ব দিকটা, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব ভাগটায় যদি চলে যায়, সেখানে দেখতে পাবে কিছু পর্বত রয়েছে, সেটা হচ্ছে ডাফা, আবির এবং মিসমি। এদিকটা আছে হচ্ছে পটকাই, তারপর হচ্ছে নাগা পর্বত, তারপরে মিজো পর্বত, এগুলো রয়েছে। এই পর্বতগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। এই ডাফা এবং আবির যে পর্বতটা রয়েছে সেইটা চা উৎপাদনের জন্য বিখ্যাত। ডাফা এবং আবির পর্বত হচ্ছে গিয়ে চা উৎপাদনের জন্য বিখ্যাত। এবার দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ যে মিজো পর্বত এবং নাগা পর্বত এবং পটকাই পর্বত, এগুলো কার সঙ্গে আছে? এটা ভারতের সঙ্গে, দেখো মায়ানমারের এখানটায় সীমানা রয়েছে, মায়ানমারের সঙ্গে যেটা বিচ্ছিন্ন করেছে ভারতকে সেটা এগুলোই। আর এই যে মিজো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ব্লু পিক, অর্থাৎ নীলগিরি নয় কিন্তু, এখানে নীলগিরি পর্বত, অর্থাৎ নীলগিরি মানে ব্লু মাউন্টেন। আর এখানে দেখো ব্লু পিক মানে মিজো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ব্লু পিক বা নীলা পর্বত বলা হয় এটাকে, মিজো পর্বতটাকে নীলা পর্বত বলা হয়। এর সর্বোচ্চ শৃঙ্গ ব্লু পিক, মনে রাখবে। আর এখানে আসামে একটা পর্বত আছে, আসামে হচ্ছে মিকির পর্বত। তাহলে ভারত এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত পর্বতগুলো কি কি? পাটকাই, নাগা এবং মিজো পর্বত, এগুলো হচ্ছে মেন গুরুত্বপূর্ণ ভারত এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত পর্বত শ্রেণী। তাহলে এই হলো আজকের পর্বতগুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে। আর এদিকেতে মনে রাখবে হিমালয় কিন্তু এখনো গঠন করে যাচ্ছে, অর্থাৎ গঠন প্রক্রিয়া চলছে হিমালয় পর্বতে এখনো পর্যন্ত। তাই হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, অর্থাৎ নবতম, যেটা এখনো কাজ চলছে। এর উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে এই চ্যানেলটিতে কন্টিনিউ ভিডিও দেওয়া হবে, যেটা আগামী পরীক্ষার জন্য তোমাদের সকলের কাজে লাগবে।